রামপুরায় কার্নিশে ঝুলে থাকা বিক্ষোভকারীকে ঠান্ডা মাথায় গুলি করা জল্লাদ ধরা পড়িছে। সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিছে, ঠান্ডা মাথায় বলিছে নিজের মুখে ক্যামেরার সামনে যে সে গুলি করেছে। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। দর্শক, 5ই আগস্টের পূর্বে সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে ইন্ধন জুগিয়েছিলেন যে সকল প্রশাসনিক কর্মকর্তাগণ যারা সাধারণ জনগণ ও সাধারণ ছাত্রদের উপরে নির্বিচারে অকাতরে গুলি চালিয়েছিল, তাদের মধ্যে অন্যতম বিপ্লব কুমার বড়ুয়া। বিপ্লব কুমার বড়ুয়া সহ এসপি হারুন সহ অন্যান্য যে সকল বাহিনীর কর্মকর্তাগণ সাধারণ জনগণের উপরে হামলা চালিয়েছিল তাদেরকে অচিরেই গ্রেপ্তার করতে হবে এবং কিভাবে গ্রেপ্তার করবেন তার একটি রোড ম্যাপ দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। বিস্তারিত চলুন দেখি আজকের ভিডিওতে। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা বিক্ষোভকারীকে ঠান্ডা মাথায় গুলি করা জল্লাদ ধরা পড়িছে। সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিছে, ঠান্ডা মাথায় বলিছে নিজের মুখে ক্যামেরার সামনে যে সে গুলি করেছে। জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা যারা আমাদের সন্তানদের শহীদ করছে, আহত করছে, কাউকে ছাড়া হবে না। আমরা নরক পর্যন্ত ওদের তাড়া করে বেড়াবো। আরো নতুন নতুন খবর আসবে। জাল কলে ছোট হয়ে আসছে সবার। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীকে আহ্বান জানায়, আপনাদের বাহিনীর যারা গণহত্যার সাথে যুক্ত ছিল তাদের বাঁচানোর চেষ্টা করবেন না। গুমের সাথে যারা যুক্ত ছিল বাঁচানোর চেষ্টা করবেন না মেহেরবানি করে, তাইলে আরো বড় বিপদে পড়বেন। কারা কারা বাঁচানোর চেষ্টা করতেছে আমরা খেয়াল রাখতেছি। হেলিকপ্টারে কারা ছিলেন, কয়টার সময় উঠেছিলেন, কমান্ডে কে ছিলেন, কি কি অস্ত্র ছিল, খরচা করেছিলেন কি কি গুলিগোলা, কয়টায় ল্যান্ড করেছে, ওই হেলিকপ্টার থেকে গুলি করা অপারেশনের সব কলে আছে, খুঁজে বের করা হয়েছে, ট্যাগ করা হয়েছে ওই টাইম, ফ্লাইট আর হতাহতের সাথে। হেলিকপ্টার হত্যাকাণ্ডের ডিটেল হাতে আসিছে। হেলিকপ্টারে উঠেছিলেন যারা তারা ভাবতেছেন ফাঁকা আওয়াজ দিতেছি, পিনাকি ফাঁকা আওয়াজ দেয় না। স্যাম্পল দিচ্ছি। প্রথম হেলিকপ্টার মিশন শুরু হয় 19শে জুলাই বেলা 1:40-এ। আকাশে উঠে হেলিকপ্টার, নামে 3:10-এ। কমান্ডিং অফিসারের নাম লেফটেন্যান্ট কর্নেল টা 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 টা। এটা আবার কি যে আসিল সে ঠিকই বুঝিছে, তাই না? মুনিম ফেরদৌস ভালো আছেন? আন্নে সহ মোট 4 জন আছিলেন, একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার, একজন সার্জেন্ট, একজন কর্পোরাল। নাম কইলাম না। কি কি খরচা করেছিলেন? অন্যান্য কিছুর সাথে সাউন্ড গ্রেনেড খরচা করেছিলেন 25টা। 1.5 ঘন্টার ফ্লাইটে শুধু সাউন্ড গ্রেনেড মারিছিলেন 25টা। বিশ্বাস হয়েছে? এবার আমরা কাজটা করে ফেলেছি। লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস পাতলা পায়খানা ছুটে গেছে না? আরে বেচারা, ওয়াকার সাহেবের পাও ধরে বসে থেকে লাভ নাই। পাশার দান এক সময় উল্টায় যায়, মজলুম ক্ষমতা পায়। প্রফেসর ইউনূস আপনারে বলতেছি, প্রত্যেক হত্যা, প্রত্যেক গুম সবগুলোর বিচার করবেন বলছিলেন, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। কেন গুম কমিশনের অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া সামরিক অফিসারদের গ্রেপ্তার করা হচ্ছে না? আপনি জাতিসংঘকে যুক্ত করেন, দরকার হইলে বিচার চাওয়ার জন্য, এদের আদালতে তোলার জন্য আমাদের কেন অপেক্ষা করতে হবে? আর যদি অপেক্ষাই করাবেন তাহলে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন? এই সামরিক অফিসাররা কি করছে জানেন? যারা গুমের সাথে যুক্ত ছিল, যারা আয়না ঘরে গুম করেছিল, তারা যাইয়া ওয়াকার সাহেব কইছে, দেখেছেন আর্মির বদনাম করছে। আমরা তো সার্ভিং আর্মি, আমাদের কেন সিভিল আদালতে বিচার হবে? আমাদের সেনা আদালতে বিচার করেন। জাহাপনা সেনা আদালতে কেন? কারণ সেনা আইনে গুমের কোনো শাস্তি নাই। বুদ্ধি হ্যাজ কেমনে কান্নিকে এটা বাইরে হওয়া যায়, সে বুদ্ধি ঠিকই বাইর করেছে। একমাত্র হাসিনা যদি আবার ফিরে আসে তাহলে বাঁচবার পারবি। তাকে চুল গজায়, ট্রান্সপ্লান্ট করা যায়, ওষুধপত্র দেওয়া যায়, হাতের তালুতে চুল গজায়। হাতের তালুতে চুল গজাইতে পারে কোনো দুর্ঘটনা, কিন্তু হাসিনা আর ফিরবি না। ওই আশা করিস না, আওয়ামী লীগ আর ফিরবি না। দুনিয়া তো সোজা। শুধু আর্মি না, পুলিশ না, যে ডাক্তার অ্যানেস্থেসিয়া ছাড়া পায়ের মধ্যে ড্রিল মেশিন চালাইছিল ছাত্রদের, কারণ ডাক্তার সাহেবেরা কেউ যদি একটা আওয়াজ দিচ্ছেন সানডে মানডে গেলে ক্লোজ করে দেবো। যে তাকে বাঁচাইতে আসবে তাদেরও পার্টনার্স ইন ক্রাইম হিসেবে প্যাকেট করে দেবো। পিনাকি যেমন ডাক্তার, সে ডাক্তাররা ছাড়ে না, এরকম আর্মি অফিসাররাও আছে, সৈনিক আছে যারা আর্মি অফিসাররা ছাড়বে না, সৈনিককে ছাড়বে না। শাস্তির মুখোমুখি হবেন, নয়তো সমাজে ইনসাফ কায়েম করা যাবে না। যদি বিচার করতে না দেন, বাধা সৃষ্টি করেন, তাহলে সবার নাম ধাম ছবি বাসার ঠিকানা আত্মীয় স্বজন সবকিছু পাবলিক করে দেবো। সারা দুনিয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে, তবে সে বিষয়েও নিশ্চিত করতে পারেনি কেউ। 5 আগস্ট দুপুরে এসব গুঞ্জন ছড়িয়ে পড়ে।
কোনো ছাত্রের গায়ে একটি ফুলের টোকাও বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সে সময় মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিরাজভাজন হন। নিরাপদ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না। ডিবির একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে বিপ্লব দিনভর ডিবি কার্যালয়ে ছিলেন, কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে তাকে আর ডিবির কার্যালয়ে দেখা যায়নি। এরপর তিনি পালানোর চেষ্টা করেন, তবে তার পরনে বাহিনীর কোনো পোশাক ছিল না বলে সূত্রে জানা গেছে। পুলিশের অবস্থান একেবারেই শূন্য সহিষ্ণুতা। 31 জুলাই ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে বদলি করে ডিবির দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়। বিপ্লব কুমার সরকার 2013 সালের 7 এপ্রিল থেকে দীর্ঘ সময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2019 সালের 13 জুন রংপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয়। 2022 সালের 18 অক্টোবর বিপ্লব কুমারকে রংপুর থেকে ডিএমপির ডিসি পদে আবার ফিরিয়ে আনা হয়। আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে যে বিপ্লব কুমারের বিরুদ্ধে চাকরি জীবনের শুরু থেকেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিসিএস ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব সরকার ছিলেন ছাত্রলীগের জগন্নাথ হল শাখার সেক্রেটারি। পুলিশ বিভাগে চাকরি পাওয়ার পর 2003 সালের অক্টোবরে সারদায় ট্রেনিং করেই ডিবি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। 7 বছর যুক্তরাষ্ট্রে থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সালের ফেব্রুয়ারিতে দেশে আসেন। পুলিশের তথ্যমতে এ সময় তিনি ছিলেন ফেরারি। কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয়। দীর্ঘ 7 বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে পুনরায় চাকরি ফিরে পান তিনি। অজ্ঞাত কারণে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সে সময় তাকে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে রাজধানীর মোহাম্মদপুর জোনে বদলি করা হয়। দর্শক, আপনারা সকলেই জানেন সাবেক স্বৈরাচারী সরকারের আমলেই কিভাবে সাধারণ জনগণের উপরে নির্বিচারে নিরপরাধ ছাত্রদের উপরে কিভাবে গুলি চালিয়েছিল এবং তাদেরকে হত্যা করেছিল এই সকল বাহিনীর সাবেক স্বৈরাচারী সরকারের পোষ মানা কিছু নেতাকর্মীরা, কর্মকর্তাগণ। সে সকল কর্মকর্তাদের ও বিচারের দাবিতে এবার ডক্টর পিনাকি ভট্টাচার্যের যে বক্তব্য সেটি আপনারা শুনলেন। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। যারা জুলাই আগস্টে ছাত্রদের এই নিরীহ ছাত্রদের উপরে যারা অকাতরে নির্বিচারে গুলি চালিয়েছিল তাদের কি বিচার হওয়া উচিত বাংলাদেশে, এবং তাদেরকে যারা বর্তমানে ছায়া সাপোর্ট দিয়ে রাখছেন তাদের কি বিচার হওয়া উচিত সেটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। হ্যাঁ দর্শক, যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আপনাদের মতামত কি জানাবেন কমেন্টস বক্সে। আর হ্যাঁ, সাবেক স্বৈরাচারী সরকারের আমলে যে সকল পুলিশের এই কাজ করেছিলেন তারা যেই সুযোগ সুবিধা পেয়েছিল সেই সুযোগ সুবিধা যদি এখনও তারা পেয়ে থাকে তাহলে সেটি সাধারণ জনগণের জন্য কতটুকু সৌভাগ্য কিংবা সুদিন বয়ে আনবে সেটি অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায়।